আসামের ভোটযুদ্ধে লাল ঝান্ডার প্রচারে ত্রিপুরার জিতেন্দ্র চৌধুরী বামপন্থার প্রাসঙ্গিকতা ও লড়াইয়ের ডাক। আসামের বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার সাথে সাথে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। এই আবহে পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে উত্তর পূর্ব ভারতের ভাতৃপ্রতিম রাজ্য আসামের মাটিতে বামফ্রন্টের হয়ে প্রচারের ময়দানে নামলেন ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরোর প্রভাবশালী সদস্য জিতেন্দ্র চৌধুরী। ৪৪ নম্বর গোরেশ্বর বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বাপুরাম বড়োর সমর্থনে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বালাহাটির এই জনসভা কেবল একটি নির্বাচনী প্রচার কর্মসূচি ছিল না, বরং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আসামের মাটিতে বামপন্থার পুনরুত্থান এবং বিজেপি বিরোধী শক্তির ঐক্যবদ্ধ হওয়ার এক জোরালো বার্তা হিসেবে গণ্য হচ্ছে। জিতেন্দ্র চৌধুরী তার বক্তব্যের রাজ্যের ক্ষমতাসীন ডবল ইঞ্জিন সরকারের জনবিরোধী নীতি এবং সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির কঠোর সমালোচনা করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে আসামের ভূমিপুত্রদের অধিকার রক্ষা এবং শ্রমজীবী মানুষের রুটি রুজির লড়াই বামপন্থীরা একমাত্র বিশ্বস্ত বিকল্প। বর্তমান সময়ে দাঁড়িয়ে আসামের নির্বাচনে সিপিআইএম এর এ ধরনের প্রচার সভার গুরুত্ব অপরিসীম। একদিকে যখন বৃহৎ পুঁজির নিয়ন্ত্রণে থাকা প্রচার মাধ্যমগুলি কেবল দুটি মেরুর লড়াইকে বড় করে দেখাচ্ছে, সেখানে দাঁড়িয়ে জিতেন্দ্র চৌধুরীর মতো জনজাতি আন্দোলন অভিজ্ঞ নেতার উপস্থিতি প্রান্তিক মানুষের মনে আত্মবিশ্বাস যোগাচ্ছে। আসামের মতো রাজ্যে যেখানে নাগরিকত্ব ইস্যু, কর্মসংস্থান এবং জনজাতি সত্তার লড়াই অত্যন্ত সংবেদনশীল, সেখানে বামপন্থী শ্রেণী সংগঠনের সাথে সাথে সামাজিক ন্যায়ের দাবিকেও সামনে নিয়ে আসছে। বাপুরাম বড়োর মতো প্রার্থীর পক্ষে জিতেন্দ্র চৌধুরীর এই প্রচার জনজাতি ভোটারদের মধ্যে বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে, কারণ তিনি নিজে ত্রিপুরার জনজাতি উন্নয়নের মডেলকে সাফল্যের সাথে তুলে ধরতে সক্ষম। এই সভা প্রমাণ করে যে উত্তর পূর্বাঞ্চলে বিজেপি এবং তার শরিক দলগুলির একাধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে বামপন্থীরা আবার সংঘবদ্ধ হচ্ছে। বালাহাটির উপচে পড়া ভিড় সংকেত দিচ্ছে যে মানুষ কেবল উন্নয়নের গালভরা প্রতিশ্রুতি নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য এবং প্রকৃত গণতান্ত্রিক অধিকারের দাবিতে বামপন্থীদের লাল ঝান্ডার তলায় সমবেত হতে শুরু করেছেন। জিতেন্দ্র চৌধুরী তার ভাষণে মনে করিয়ে দেন যে আসামের বৈচিত্র্যময় সংস্কৃতিকে রক্ষা করতেই হলে বিভাজনের রাজনীতি রুখে দিয়ে মেহনতি মানুষের ঐক্য গড়ে তোলাই এখন সময়ের দাবি। নির্বাচনী ওই প্রচার সভা শেষ পর্যন্ত আসামের রাজনীতির জমিতে নতুন করে এক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে, যেখানে বিকল্প পথের দিশারি হিসেবে বামপন্থীরা নিজেদের প্রাসঙ্গিকতা পুনরায় প্রমাণে মরিয়া। গুলো এমনি এমনি হচ্ছে মনে করার কারণ নেই। আমাদের দেশের এই ভারতীয় জনতা পার্টি, তাদের উদ্দেশ্য হলো এই ভারতবর্ষের 144 কোটি মানুষ, 144 কোটি রাইস, এই কৃষক হোক, শ্রমিক হোক, ক্ষেত মজুর হোক, তারা অভাবে, অনটনে, দারিদ্রে এরা রসাতলে চলে যাক। কিন্তু যুদ্ধ হোক, করোনা হোক, যাই হোক, নরেন্দ্র মোদীর বন্ধু আদানি, আম্বানি, তাদের মুনাফা বাড়তে হবে, তাদের সম্পদ হাজারে লাখ গুণে তার বাড়তে হবে, বাড়ছেও। আদানির নাম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে আমরা কেউ কেউ জানতাম, তখন থেকে ছিল তার বাবা এই আম্বানি, মুকেশ আম্বানি, অনিল আম্বানি, তার বাবার নাম ধীরুভাই আম্বানি, কিন্তু আদানির নাম কেউ জানতো না। সে আদানি এখন শুধু ভারতের না, সারা পৃথিবীর অন্যতম ধনী। কার হাত ধরে? এটাই হলো ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদ, এটাই হলো ভারতীয় জনতা পার্টির সনাতনী, এটাই দেশপ্রেম। আর এটাকে হুবহু নকল করছে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া এই আসামে। আর তার জন্য তার অস্ত্র কি? তাদের এই নীতি প্রয়োগ করার জন্য তার কৌশল কি? তার রাজনীতি কি? বিভাজন, হিন্দু, মুসলমান, জনজাতি, অজনজাতি, প্রতিনিয়ত বলছে আসামকে অন্যতম উচ্চতায় নিয়ে যাব। গত 5 বছর হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রীতে, তার আগে সর্বানন্দ সোনোয়ালের 5 বছর, 10 বছর তো হয়ে গেল। বন্ধুরা বলুন, যে কোনো রাজ্যে একটা সরকার থাকলে, যে দলেরই হোক, 5 বছর কালে কিছু কিছু স্বাভাবিক কাজ তো হবেই। কিন্তু গত 10 বছরে
সেই প্রথম 5 বছরেও হিমন্ত বিশ্ব শর্মা এই রাজ্যের অর্থমন্ত্রী ছিলেন, এখন মুখ্যমন্ত্রী। গত 5 বছরে বুলডোজার দিয়ে শত শত নিরীহ মানুষের বাড়ি ঘর ভাঙা, উচ্ছেদ করা, ডিটেনশন ক্যাম্পে সেখানে ঢুকিয়ে দেওয়া, এই রাজ্যের মধ্যে দাঙ্গা লাগানো ছাড়া অর্থনৈতিক ক্ষেত্রেতে, শিক্ষা ক্ষেত্রেতে, স্বাস্থ্য ক্ষেত্রেতে, সামাজিক ক্ষেত্রেতে বলুন আসাম কোনো সাফল্য আছে কিনা? আসামের কোনো রেকর্ড আছে কিনা? কোনো রেকর্ড নেই। শুধু মিথ্যা নির্বাচন একটা আসলে অসত্য কথা, প্রলোভন। আমি আপনাদেরকে শুধু আপনাদের রাজ্যের মধ্যে না, তিনি শুধু এই আসাম না, এই গোটা উত্তর পূর্বাঞ্চলে কংগ্রেস মুক্ত উত্তর পূর্বাঞ্চল গড়ার নামে কখনো অরুণাচল প্রদেশে, কখনো মণিপুরে, কখনো ওই মিজোরামে, মেঘালয়াতে এবং আমার রাজ্য ত্রিপুরাতে গিয়ে কি বলেছেন শুধু উনার মুখ থেকে আমি আপনাদেরকে একটা শোনাবো, আপনি শুনুন। अमित जी का भाषण जो हुआ था तब भी हम लोग बोला था कि भाषण रिकॉर्ड कर लीजिए, इसलिए बीजेपी जो बोलता है वो करता है। बीजेपी सरकार आएगा, पहले कैबिनेट में हम सरकारी कर्मचारी को 7 पे कमीशन भेजा रहेगा, ये हमारा वादा है। ये वादा का साथ साथ हम दूसरा वादा आप लोग को करता हूँ, ये जो त्रिपुरा में 7 लाख बेकार युवा युवती है, ये सब बेकार युवा युवती को हम कोई ना कोई कर्म संस्थापन देगा, ये वादा भी हम आप लोग का साथ करना चाहता हूँ। आप लोग रिकॉर्ड कर लीजिए, फिर बाद में सालाना घुमा घुमा के सालाना अगर हम लोग नहीं करेगा, हमने ये वादा करता हूँ कि बीजेपी আমি শুধু এটা শুধু দুটা শোনালাম। ত্রিপুরার যে এরকম গত 18 ইংরাজিতে সেখানে গেছিল, বলছেন বিজেপি সরকার যদি আনতে পারে পয়লা মন্ত্রিসভাতে কর্মচারীদের বেতন 7 পে কমিশন করে দ্বিগুণ আড়াইগুণ হবে। ত্রিপুরার যে 7 লক্ষ বেকার যুবক, প্রথম মন্ত্রিসভাতে 50,000-এর অফার হবে, বাকি 6.5 লক্ষ 5 বছরের মধ্যে চাকরি হবে, সব পয়লা মন্ত্রিসভাতে হবে। 8 বছর হয়ে গেল ত্রিপুরাতে বিজেপি সরকারের মন্ত্রিসভার মিটিং এখনো হয় নাই, এখনো হয় নাই। 7 পে কমিশন হয় নাই, কর্মচারীদের বেতন হয় নাই, চাকরি হয় নাই, হাজার হাজার পদ খালি। এইভাবে আপনাদের আসামের মধ্যেও বিগত নির্বাচনগুলোতে, এই নির্বাচন ঘোষণা করার আগে আমি আসামে এসেছিলাম, আপনাদের গুরেশ্বরে এসেছিলাম। সরকারের টাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ফ্লাইওভারের উপরে রাস্তার দুদিকে অসংখ্য ফ্ল্যাক্স পোস্টার, কি আসামকে এমন জায়গায় নিয়ে যাবে। কিন্তু হয়েছে কি? কিছু হবে না। কাজে বন্ধুরা, তাদেরকে পরাজিত করতে হবে। আর এই জায়গায় তারা যখন মানুষের কাছে ধরা পড়ছে, তখন এদের অস্ত্র হলো সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলমান, জনজাতি অজনজাতি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।